হাই ফ্রেন্ডস, কেরিয়ার নির্বাচন করার সময় আজকের যুগে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা এটাই যে তোমাকে ফিউচারের কথা ভেবে কেরিয়ার নির্বাচন করতে হবে এবং আহ, তার সাথে যেন তোমার যে ইন্টারেস্ট সেটা যাতে ম্যাচ খেয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে। কারণ আজকের আর ওপর নলেজ নেওয়ার যুগ নেই, তোমাকে নিজের ডোমেনে ইন ডেপথ নলেজ রাখতে হবে এবং সেই রিলেটেড যে এআই টুলসগুলো সেইগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। আমি বারবার বলি, আর এটাও মাথায় রাখতে হবে যে শুধু কম্পিউটার সায়েন্স বা এআই রিলেটেড ফিল্ড নয়, এছাড়াও আরও বেশ কিছু এমন সেক্টর আছে, এমন কেরিয়ার অপশানস আছে যেগুলো কিন্তু ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার অপশানস হবেই, হতে পারে নয়, হবেই। ওকে, তো তার মধ্যে আজকের তোমাদের প্রথমেই এই ভিডিওতে আমি একদম দুটি গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি নিয়ে আলোচনা করব। মানে দেখো, প্রতিদিন আগে একটা সময় ছিল যখন হয়তো গ্রাউন্ড ব্রেকিং কোনো ডিসকভারি হতে বা কোনো কিছু ফাইন্ডিংস হচ্ছে, টেকনোলজিক্যাল কোনো অ্যাডভান্সমেন্ট হতে হয়তো কয়েকশো বছর সময় লাগতো, কিন্তু সেই ব্যাপারটাই এখন প্রতি বছরে হয়ে গেছে। এবং এটা যত দিন যাবে, যত এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে যাব, তত কিন্তু নতুন নতুন এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো, নতুন নতুন গ্রাউন্ড ব্রেকিং যে ডিসকভারি, সেটাও কিন্তু প্রতি বছরের জায়গায় হয়তো প্রতি মাসে হয়ে যাবে বা প্রতিদিন হয়ে যাবে। এবার সেইগুলোর মধ্যে ম্যাক্সিমামই আমরা খবর রাখি না। তো আজকের যে কটা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি মানে অলরেডি হয়ে গেছে, তার মধ্যে দুটিকে আমি বেছে নিয়েছি। প্রথম হচ্ছে ফিউশন এনার্জি এবং দ্বিতীয় হচ্ছে ব্রেন অর্গানয়েডস। তো বুঝতেই পারছো, একাধারে ক্লাস 12-এর তোমরা যারা পিসিএম স্টুডেন্ট, তাদের জন্যও যেমন দুর্দান্ত কেরিয়ার অপশানস এর ফলে খুলে যাবে, তার সাথে সাথে পিসিবির স্টুডেন্ট যারা, মানে বায়োলজির স্টুডেন্ট যারা, তাদের জন্যও কিন্তু দুর্দান্ত কেরিয়ার অপশানস খুলে যাবে। সো আগে এই দুটি ডিসকভারি নিয়ে একটু আলোচনা করে নিই এবং কেন এই দুটিকে গ্রাউন্ড ব্রেকিং বলা হচ্ছে এবং কেন ইন ফিউচারে এই দুটি ডিসকভারির মাধ্যমে সিভিলাইজেশনে হিউজ চেঞ্জ আসতে চলেছে সেটাও তোমরা বোঝো। তাহলে বুঝতে পারবে যে ইম্প্যাক্ট কতটা হবে এবং তোমরা আলটিমেটলি এই ভিডিও দেখার পর নিজেরা ডিসাইড করবে যে এর মধ্যে কোন কেরিয়ার অপশানটা বা কোন ফিল্ডে তোমরা গিয়ে ইন ফিউচার কাজ করতে চাও। ওকে, তো প্রথমেই হোয়াই দিস টু ডিসকভারিজ ম্যাটার মোর দ্যান এআই হাইপ। এবং মাথায় রাখবে, এখানে কিন্তু আমি বারবার ওই প্রথমেই যে কারণে এই স্লাইডের প্রথমেই দেখবে আমি দিয়ে দিয়েছিলাম যে বিয়ন্ড এআই যে কেরিয়ার অপশানসগুলো আছে ইন ফিউচারে যেগুলো সাস্টেন করবে, তার মধ্যে একটা অবশ্যই থাকবে এআই রিলেটেড কেরিয়ার। মানতেই হবে, কম্পিউটার সায়েন্সের ইনডেপথ নলেজ যাদের থাকবে এবং এআই এমএল রিলেটেড যে নলেজ সেটাও যাদের থাকবে, যাদের ডিএসএ স্ট্রং থাকবে, তাদের কেরিয়ার অলওয়েজ ভালো থাকবে। কারণ কম্পিউটার সায়েন্সের এই ফিল্ডগুলো না, বিশেষ করে এআইএমএল এআইডিএস এই সমস্ত ফিল্ডগুলো, প্লাস হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের যে ফিল্ডগুলো, এইগুলো না কাইন্ড অফ সাপোর্টিং ফিল্ড বলতে পারো। তো এই সাপোর্টিং ইন্ডাস্ট্রি সব জায়গাতেই লাগবে, যে কোনো মানে রিসার্চ ফিল্ডেও লাগবে, যে কোনো ইন্ডাস্ট্রিতেও কাজে লাগবে। যে কারণে কম্পিউটার সায়েন্স অবশ্যই থাকবে, আইটি রিলেটেড স্কিল অবশ্যই দরকার থাকবে, কিন্তু এটাও মানতে হবে যে সেখানে কম্পিটিশানটা হিউজ বেড়ে যাবে। কারণ কম্পিউটার সায়েন্স সেই জায়গা যেখানে এআই এর ইনভেশন সবচেয়ে বেশি হচ্ছে এবং সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে। ওকে, তো সেখানে কম্পিটিশানটা হিউজলি বাড়বে। তো সবাই যদি কম্পিউটার সায়েন্সের ফিল্ডে যায় তাহলে মুশকিল। সো আমি তোমাদের বলবো নিজেদের পছন্দ ওয়াইজ পার্টিকুলার ডোমেন চুজ করো। সেই জন্যই আজকের এই ভিডিওটা বানিয়েছি। মেনি টেকনোলজিস চেঞ্জ জবস, সাম ডিসকভারিজ চেঞ্জ সিভিলাইজেশন ইটসেলফ। দেখো, এআই টেকনোলজি বা এআইএমএল বেসিক্যালি ওই যেটা বলছিলাম যে এটা কিন্তু সাপোর্টিং ইন্ডাস্ট্রি। কম্পিউটার সায়েন্সের কোনো ডিসকভারি বা কম্পিউটার সায়েন্সের যে টেকনিক্যাল ফিল্ড, যেটাকে আইটি ফিল্ড বলা হয়, সেই আইটির কোনো প্রোডাক্ট কিন্তু আমরা ডাইরেক্ট ইউজ করি না, মানুষের কাজে লাগে না। মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো এই টেকনোলজিগুলো কিছুটা হেল্প করে, এই আইটি টেকনোলজি সাপোর্ট করে, কিন্তু বেসিক্যালি আমাদের ওই সিভিলাইজেশনে যে হিউজ চেঞ্জ সেইটা আনার জন্যে যে ফিল্ড, সেটা কিন্তু এই আইটি বা সিএস নয়। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে আইটিতে নতুন যে টেকনোলজি আসছে, যে নতুন ট্রেন্ড আসছে, তার ফলে হয়তো বিভিন্ন জব ফিল্ডে চেঞ্জ আসবে, কিন্তু সিভিলাইজেশনে হিউজ লিপ আনার মতো ডিসকভারি কিন্তু কম্পিউটার সায়েন্সে কখনোই হবে না। ওকে, সো এখানে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে দুটি ডিসকভারির মাধ্যমে সিভিলাইজেশন চেঞ্জ মানে হবে। ওকে, fusion energy changes how we power the world. Okay, brain organoids change how we understand life and intelligence. These are not trends, এটা কোনো ট্রেন্ড নয়, these are foundations of the next era. বলতে পারো আপকামিং সিভিলাইজেশনের ফাউন্ডেশন এই দুটি ডিসকভারির মাধ্যমে অলরেডি হয়ে গেছে। ওকে, তো এবার ডিটেলে ব্যাপারটা বুঝি। দেখো, ফিউশন এনার্জি, পাওয়ার অফ দ্য সান অন আর্থ। ফিউশন ইজ দ্য প্রসেস দ্যাট পাওয়ার্স দ্য সান। আমাদের সূর্য কন্টিনিউয়াস এই যে
এনার্জি প্রডিউস করে চলেছে, সেটা হচ্ছে ফিউশন এনার্জি। ফিউশনের প্রক্রিয়া কন্টিনিউয়াস এখানে হয়ে চলেছে। লাইট অ্যাটমস কম্বাইন টু ফর্ম হেভিয়ার অ্যাটমস। সোজা কথায় সূর্যের যদি মেকানিজম আমরা দেখি, একদম কোর যে বেসিক যদি আলোচনা করি, তাহলে সূর্যের কোরে কন্টিনিউয়াসলি হাইড্রোজেনের অ্যাটমস, দুটি অ্যাটমস জুড়ে একটি হিলিয়াম তৈরি হচ্ছে, একটি হিলিয়ামের অ্যাটম তৈরি হচ্ছে এবং কিছুটা অ্যাটমের ম্যাস লস করছে। ওকে, এবং যেটুকু অ্যাটমের ম্যাস লস করছে সেইটার এনার্জি, সেই এনার্জিটাই কিন্তু আমরা পাচ্ছি, মানে সেটাই কিন্তু এই সূর্যের মেন এনার্জি সোর্স, মাথায় রাখতে হবে। ওকে, আমরা এইখানে এই পৃথিবীতে বসে যে এনার্জি সূর্য থেকে পাচ্ছি সেটা কিন্তু ওই কন্টিনিউয়াস যে ফিউশন হয়ে চলেছে সূর্যের মধ্যে, সেটাই আমরা পাচ্ছি। তো সেই ফিউশনের এনার্জি পৃথিবীতেই কৃত্রিমভাবে তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকেই বলতে পারো এই ফিউশন রিঅ্যাক্টরের প্রক্রিয়া। সো এ স্মল অ্যামাউন্ট অফ ম্যাস কনভার্টস ইন্টু হিউজ এনার্জি, E=mc²। তোমরা নিশ্চয়ই জানো, সামান্য একটু ম্যাস, সেইটা ওই যে লস হচ্ছে না ওই ফিউশন প্রক্রিয়ার জন্য, দুটি হাইড্রোজেনের অ্যাটম জুড়ে একটি হিলিয়ামের অ্যাটম তৈরি হচ্ছে, এবং তখন যে একটু হলেও ম্যাস যেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, লস হচ্ছে, সেটাই ভ্যানিশ হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওই সামান্য একটু ম্যাসও যদি এনার্জিতে কনভার্ট হয়, সেটা কিন্তু ওই ম্যাস ইন্টু c² দিয়ে মাল্টিপ্লাই হয়। সো কতটা হিউজ এনার্জি প্রডিউস হতে পারে সামান্য একটু ম্যাথ থেকে, তোমরা আশা করি বুঝতেই পারছো। দিস ইজ নট বার্নিং, দিস ইজ পিওর ফিজিক্স। হোয়াই ফিউশন ইজ দ্য আলটিমেট এনার্জি সোর্স, এটাও বোঝো। ফিউশন গিভস হোয়াট নো আদার সোর্স ক্যান। নো কার্বন এমিশন, যে ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের পৃথিবীতে এখন ইলেকট্রিসিটি জেনারেট হয় বা পাওয়ার সোর্স হিসেবে আমরা ইউজ করি, যে কোনো খনিজ ফুয়েল যেটাকে বলে, কয়লা বলতে পারো, খনিজ তেল বলতে পারো, এই বিষয়গুলো, এগুলো প্রত্যেকটাই হিউজলি কিন্তু কার্বন এমিশন করে। এখানে এর কোনো ভয় নেই। নো লং লিভড নিউক্লিয়ার ওয়েস্ট কোথা থেকে আসে না, বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে, অ্যাটমিক, মানে সোজা কথায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেগুলোকে বলা হয়, সেখানে কিন্তু প্রচুর এই নিউক্লিয়ার ওয়েস্ট তৈরি হয়, যে নিউক্লিয়ার ওয়েস্ট ইন ফিউচারও কয়েক লক্ষ বছর ধরে কিন্তু পৃথিবীতে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই জিনিসটাও হবে না এই ফিউশন টেকনোলজির মাধ্যমে যদি পাওয়ার জেনারেট করা যায়। নো মেল্ট ডাউন রিস্ক, মাথায় রাখবে এই ফিশন রিঅ্যাক্টর অ্যাটম। দেখো, ফিশন আর ফিউশনের মধ্যে বেসিক ডিফারেন্সটাও এখানে বলে দিই। ফিউশনের উল্টো বলতে পারো ফিশন। ওকে, ফিউশন যেখানে ওই দুটি হালকা পার্টিকেল জুড়ে একটি ভারী পার্টিকেল তৈরি হয় এবং তার ফলে কিছুটা হলো ম্যাস লস হয় এবং সেই ম্যাসটা এনার্জিতে কনভার্ট হয়। এইভাবে হয়, দুটো হালকা পার্টিকেল জুড়ে একটি ভারী পার্টিকেল তৈরি হওয়াটাকে ফিউশন বলে। আর ফিশন হচ্ছে উল্টোটা, এখানে হয় কি, একটি ভারী পার্টিকেল সেটা ব্রেক হয়ে যখন দুটি হালকা পার্টিকেলে পরিণত হয়, তখনও কিছুটা মাস লস করে এবং সেই মাসটাই এনার্জিতে কনভার্ট হয়। তো কনসেপ্ট কাইন্ড অফ সেম, কিন্তু ব্যাপারটা আলাদা। সো এই যে ফিশন টেকনোলজির মাধ্যমে অলরেডি যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে আমাদের পৃথিবীতে, সেইগুলোতে কিন্তু হাই রিস্ক থাকে, মানে যখন তখন সেটা মেল্ট ডাউন হয়ে যেতে পারে। একটু এদিক ওদিক হলেই সেটা কিন্তু ওই চেন রিয়াকশান ওয়াইজ, মানে কাইন্ড অফ বলতে পারো অ্যাটমিক বোমের মতো বাস্ট করতে পারে, যে ঘটনা আগে ঘটেছে বিভিন্ন জায়গায়, তোমরা অলরেডি জানো। তো সেই রিস্কও কিন্তু এখানে নেই, এই ফিউশন রিয়াক্টরের ক্ষেত্রে নেই। ফুয়েল অ্যাভেলেবেল ফ্রম ওয়াটার, এই যে হাইড্রোজেনের অ্যাটম থেকে আর হিলিয়ামে পরিণত করার যে ব্যাপারটা, সেই হাইড্রোজেন আমরা ওই সি ওয়াটারে পেয়ে যাচ্ছি। সি ওয়াটার, প্লেন সি ওয়াটারের মধ্যে থেকেই কিন্তু এই ইলেকট্রিসিটি তৈরি করা যায়। সো বলতেই পারি যে ফিউশন রিঅ্যাক্টরে যে ইলেকট্রিসিটি তৈরি হবে, তার যে র মেটেরিয়াল, সেটা অলরেডি হিউজলি রয়েছে আমাদের পৃথিবীতে, ইজিলি অ্যাভেলেবেল, সি ওয়াটার। এনার্জি ডেন্সিটি মিলিয়ন্স অফ টাইমস হায়ার দ্যান ফসিল ফুয়েলস, এনার্জি ডেন্সিটিটা তো হিউজ হবেই। ওই যে পরিমাণ ম্যাটার লাগছে, যে পরিমাণ মেটেরিয়াল লাগছে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি এনার্জি আমরা পাচ্ছি, কারণ ওই E=mc², এই পলিসি এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে কারণে অনেক অনেক গুণ বেশি এনার্জি আমরা পাবো, এনার্জি ডেন্স সোর্স বলতে পারো। ওকে, সো ফিউশন ইজ নট বেটার এনার্জি, ইট ইজ ফাইনাল এনার্জি। হোয়াই ফিউশন ইজ সেফার দ্যান ফিশন, একটু আগেও বললাম, তাও এখানে আরো ডিপলি বোঝো। ফিশন টুডেজ নিউক্লিয়ার পাওয়ার, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেইখানে কি হয় দেখো, ওই স্প্লিটস হেভি অ্যাটমস এবং চেন রিয়াকশন ওয়ান্টস টু রান অ্যাওয়ে, কন্টিনিউ চেন রিয়াকশন হতে থাকে, হিউম্যানস মাস্ট কনস্ট্যান্টলি স্টপ ইট। ওকে, তো মানুষকে মানে বাইরে থেকে কন্টিনিউয়াস এই প্রসেসটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হয়, নাহলে ওই চেন রিয়াকশনটা অটোমেটিক্যালি হতে চায় ফিশনের ক্ষেত্রে। সেই চেন রিয়াকশন অটোমেটিক্যালি যদি
এক্সেসিভলি বেড়ে যায় তখনই মেল ডাউন হয়ে যাবে। সোজা কথায় কন্টিনিউয়াস সেটার উপর নজর রাখতে হয় এবং সেটাকে কন্টিনিউয়াস ওই কন্ট্রোল করে রাখতে হয়, না হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। ফিউশন কি দেখো, জয়েন্টস লাইট অ্যাটমস, হালকা অ্যাটম জুড়ে ফিউশন হয়, একটু আগেই তোমাদের বললাম। নিডস পারফেক্ট কন্ডিশনস, এখানে কিন্তু পারফেক্ট কন্ডিশনের প্রয়োজন। একদম তুমি ভাবো দুটো পার্টিকেল জুড়ছে এবং সেখানে যে প্রোটন, পজিটিভলি চার্জ দুটি প্রোটন জুড়ছে, তো সেটা কখনোই জুড়তে চায় না নর্মাল ওয়েতে। হিউজ একটা তাপ দরকার হয়, টেম্পারেচারের প্রয়োজন হয়, হিউজ গ্র্যাভিটেশনাল পুলের প্রয়োজন হয়, যেটা কিনা সানে আছে অলরেডি, কিন্তু পৃথিবীতে সেই গ্র্যাভিটেশনাল পুল আলাদা করে ক্রিয়েট করা নেক্সট টু ইম্পসিবল, যে কারণে এখানে হিউজ একটা টেম্পারেচারের প্রয়োজন হয় এবং আরও বিভিন্ন কন্ডিশন, সেই কন্ডিশন ম্যাচ করতে হয়, তবেই কিন্তু এই ফিউশন সম্ভব। দুটি ম্যাগনেটের সেম পোল যদি তুমি কাছাকাছি আনতে চাও, সেটা যেমন ন্যাচারাল ওয়েতেই দূরে সরে যেতে চায়, এখানেও সেম কেস, কিন্তু সেই জিনিসটাই কিন্তু জোর করে করানো হচ্ছে। তো বুঝতেই পারছো কতটা পারফেক্ট কন্ডিশন রাখতে হয়, তবেই এই ফিউশন হয়। সো ইফ এনিথিং গোজ রং, ফিউশন স্টপ ইনস্ট্যান্টলি। যদি কোনো ভুল হয়ে যায়, মানে সিস্টেমে যদি কোনো ফেলিওর আসে, কোনো প্রবলেম হয় না, ফিউশন ব্যাপারটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। মানে যদি ফিউশনের ক্ষেত্রে ধরি, সেখানে যদি কোনো ম্যাল ফাংশন হয়, সেখানে ওই চেন রিয়াকশন বেড়ে গিয়ে ধ্বংস হয়ে যেতে পারে সব কিছু। কিন্তু ফিউশনের ক্ষেত্রে যদি ওই সিস্টেম ম্যাল ফাংশন করে, সেক্ষেত্রে পুরো সিস্টেমটা জাস্ট ডাউন হয়ে যাবে, শাট ডাউন হয়ে যাবে। ওকে, তো ফিউশন ফেলস ডেঞ্জারাসলি আর ফিউশন ফেলস সেফলি। ফিউশন প্রক্রিয়াতে যদি কোনো প্রবলেম হয়, কোনো ম্যাল ফাংশন হয় মেশিনে, জাস্ট সেটা বন্ধ হয়ে যাবে, সেফলি বন্ধ হয়ে যাবে, কোনো ডেঞ্জার নেই। ওকে, why fusion took so long? Fusion was never delayed by ideas, it was delayed by engineering limit। দেখো আইডিয়া আগেই ক্রিয়েট হয়ে গেছিলো যে কীভাবে এই ফিউশন টেকনোলজিকে ইউজ করা যেতে পারে, তার আইডিয়া, সেটা থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার সব আগে থেকেই ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং লিমিটের জন্য সেটা এতদিন অবধিও সম্ভব হচ্ছিল না। কি কি চ্যালেঞ্জ ছিল? 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের প্রয়োজন হয় পৃথিবীতে কৃত্রিমভাবে ফিউশন ক্রিয়েট করার জন্য। দেখো সানের ক্ষেত্রে এই টেম্পারেচারটা মোস্ট প্রবাবলি, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেই হয়ে যায়। ওকে, কিন্তু পৃথিবীতে তার চেয়ে প্রায় 10 গুণ বেশি টেম্পারেচার লাগে। এর কারণ এটাই যে সূর্যে ইনরমাস গ্র্যাভিটি রয়েছে, যে গ্র্যাভিটেশনাল পুল, সেটা কিন্তু হিউজ বেশি পৃথিবীর চেয়ে সূর্যের মধ্যে। তো সেই গ্র্যাভিটি পৃথিবীতে কৃত্রিমভাবে ক্রিয়েট করা নেক্সট টু ইম্পসিবল। ওকে, তো সেই কারণেই পৃথিবীতে এই ফিউশন ক্রিয়েট করার জন্যে কিন্তু ওই অ্যাবনর্মাল এরকম একটা টেম্পারেচার প্রয়োজন হয়। ইভেন মানে সূর্যের চেয়েও, মানে সূর্যের কোরের চেয়েও অনেক গুণ বেশি টেম্পারেচারের প্রয়োজন হয়, প্রায় 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের প্রয়োজন হয়। তো বুঝতেই পারছো কতটা হিউজ টেম্পারেচার। তো এইটা একটা প্রবলেম। কন্ট্রোলিং প্লাজমা ইনস্টেবিলিটি, কারণ ওই টেম্পারেচারে সব কিছু প্লাজমা ওয়াইজ থাকে, প্লাজমা হয়ে যায়, মানে গ্যাসেরও ওপরে, মানে চার্জড গ্যাস পার্টিকেলস বলতে পারো, প্লাজমা বলা হয় যেটাকে। এরকম হাই টেম্পারেচারে কিন্তু প্লাজমায় পরিণত হয় এবং সেই প্লাজমাকে কন্ট্রোল করাটা ভীষণ টাফ। মেটেরিয়াল সার্ভাইভিং নিউট্রন বোম্বার্ডমেন্ট, ওই রকম চার্জ, ওরকম হাইলি চার্জ পার্টিকেল কন্টিনিউ, মানে যে মেটেরিয়াল দিয়ে সেই ধরো ফিউশন রিয়েক্টর বানানো হবে, সেইখানেও তো তার দেওয়ালেও তো সেই নিউট্রন বা সেই চার্জ পার্টিকেলগুলো কন্টিনিউ বোম্বার্ড করবে, মানে সোজা কথায় আঘাত করবে, এবং ওই রকম একটা হাই টেম্পারেচারে। তো বুঝতেই পারছো সেই মেটেরিয়ালও খুব তাড়াতাড়ি মেল ডাউন হয়ে যেতে পারে, সেটা একটা প্রবলেম ছিল। সাস্টেনিং রিয়াকশানস কন্টিনিউয়াসলি, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই ব্যাপারটা চেন ওয়াইজ চলতেই থাকতে হবে, যে একবার চালু করে দেওয়া হলো, একবার ইগনিশন করে দেওয়া হলো, বা একবার ট্রিগার করে দেওয়া হলো, তারপরে যাতে সেটা কন্টিনিউয়াস প্রসেসটা চলতেই থাকে। তো এই পুরো ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যে কারণে এই টাইপের ফিউশন রিঅ্যাক্টর তৈরি করাটা এতদিন অবধি ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল এবং এখনও আছে। ওকে, নাও ফিজিক্স ইজ সলভ, ইঞ্জিনিয়ারিং ইজ ক্যাচিং আপ। হোয়াট চেঞ্জ রিসেন্টলি অ্যাট ন্যাশনাল ইগনিশন ফেসিলিটি? এই ন্যাশনাল ইগনিশন ফেসিলিটিতে কী হয়েছে না, ফিউশন ইগনিশন অ্যাচিভড, ফিউশন ইগনিশন করা সম্ভব হয়েছে। নেট এনার্জি গেন ডেমনস্ট্রেটেড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও এতদিন সম্ভব হচ্ছিল না। যে এই ফিউশন প্রথম ট্রিগার করার জন্যে, বা সেই ফিউশন রিঅ্যাক্টরকে প্রথম চালু করার জন্যে যে এনার্জির প্রয়োজন হতো, সেই ফিউশন রিঅ্যাক্টর হয়তো চালু করা সম্ভব হয়েছিল আগেও, কিন্তু সেই ফিউশনের মাধ্যমে যে এনার্জি মানে বেরোচ্ছে, সেটা ওই চালু করার যে এনার্জি তার চেয়ে কম হচ্ছিল। তাহলেও তো লাভ নেই, যে একটা ফিউশন রিঅ্যাক্টর আমরা তৈরি করছি কেন, যাতে সেখান থেকে এনার্জি পাওয়া যায়, কিন্তু সেই ফিউশন রিঅ্যাক্টর তৈরি করার জন্যই যদি মানে যতটা উৎপাদিত হলো তার চেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়, তাহলে তো কোনো লাভ নেই। সেটা হয়তো
মানে ল্যাবের জন্য ঠিক আছে, সেটা হয়তো রিসার্চের কাজের জন্য ঠিক আছে, কিন্তু সেটা মানুষের কাজে লাগানো যাবে না। ওকে, তো যে কারণে এটা একটা প্রবলেম ছিল, কিন্তু সেই প্রবলেমটাও সলভ হয়ে গেছে রিসেন্টলি। এইখানে যে ব্রেক থ্রু হয়েছে সেখানে দেখা গেছে যে নেট এনার্জি গেইন, সেখানে নেট এনার্জি মানে সোজা কথায় সেই ফিউশন রিঅ্যাক্টর চালু করার জন্য যে এনার্জির প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি এনার্জি কিন্তু সেই ফিউশন রিঅ্যাক্টর থেকে তৈরি করা সম্ভব হয়েছে। ওকে, রিঅ্যাকশন প্রোভেন রিপিটেবল, এবং ওই একই জিনিস মানে যে চেন রিঅ্যাকশনের যে ব্যাপারটা সেটাও ইভেন পসিবল হয়েছে। ওকে, দিস মিনস ফিউশন ইজ নো লঙ্গার থিওরিটিক্যাল, ইট ইজ নাও অ্যান ইঞ্জিনিয়ারিং রেস। মানে প্র্যাকটিক্যালিও পুরো ব্যাপারটা সম্ভব হয়ে গেছে, যে ফিউশন রিঅ্যাক্টর এখন আমরা বলতেই পারি ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল। থিওরিটিক্যালি পসিবল আগেও ছিল, রিসেন্ট এই যে গ্রাউন্ড ব্রেকিং যে ফাইন্ডিংস এসছে সেখানে দেখা গেছে যে এই ফিউশন রিঅ্যাক্টর প্র্যাকটিক্যালিও তৈরি করা সম্ভব, কিন্তু ওই লার্জ স্কেলে তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং রেস সেটা এখন চলছে। যে কারণে আমি তোমাদের বলছি যত বিলিয়ন ডলার কোম্পানিজগুলো তারা প্রত্যেকেই কিন্তু এখন এই ফিউশন রেসে নেমে গেছে বলতে পারো, যে কে কত আগে এই ফিউশন রিঅ্যাক্টর বানাতে পারবে, কারণ তার হাতে ইনর্মাস পাওয়ার চলে আসবে, বুঝতেই পারছো। এবং এটা কিনা ওই মানুষের সভ্যতাকে, সিভিলাইজেশনকে একটা অন্য স্টেজে নিয়ে যাবে, এবং মানে এই সমস্ত কোম্পানি বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে কিন্তু এই সমস্ত রিসার্চ ওয়ার্কের জন্য শুধু নয়, তার সাথে সাথে এই টাইপের ফিউশন রিঅ্যাক্টর প্ল্যান্ট বানানোর জন্য। ওকে, তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট বিষয় এটা। ওকে, তো যাই হোক, এটা গেল একটি রিসেন্ট গ্রাউন্ড ব্রেকিং ফাইন্ডিং ফিউশন রিঅ্যাক্টর। এরপরে যেটা আসছে ব্রেন অর্গানয়েড, এটা বায়োলজির ফিল্ড, এটা বায়োলজি নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং মনে হবে। ব্রেন অর্গানয়েডস ব্যাপারটা কি আগে বোঝো। ব্রেন অর্গানয়েডস আর ল্যাব গ্রোন নিউরাল টিস্যু created from human stem cells, self-organizing, electrically active. They are not machines, they are living intelligence models. কোনো এআই সফটওয়্যার নয়, লিভিং ইন্টেলিজেন্ট মডেল বলতে পারো, কোনো মেশিন নয়, মানুষেরই স্টেম সেল থেকে তৈরি করা নিউরাল টিস্যু, যেটা কিনা ল্যাবে বাড়ানো হয়েছে। এই নিউরাল টিস্যু কিন্তু ল্যাবের কন্ডিশনড ওয়েদারে বাঁচে, এর জন্যে নির্দিষ্ট পরিমাণে ওয়াটার, কিছু নিউট্রিশন এবং আরও কিছু কন্ডিশন ম্যাচ করাতে হয়, মানে কন্ট্রোলড একটা ওয়েদারে, কন্ট্রোলড একটা সিচুয়েশানে কিন্তু এই নিউরাল টিস্যুকে গ্রোন করা হচ্ছে, এবং যেটা কিনা সেলফ অর্গানাইজ এবং ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ। ওকে, দেখো হোয়াট শক সায়েন্টিস্টরা কী জন্য শক হয়ে গেছে, দেখো ব্রেন অর্গানয়েডস ক্যান ফর্ম নিউরাল নেটওয়ার্কস। এই ব্রেন অর্গানয়েড এ নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারছে। ওকে, অ্যাডাপ্ট দেয়ার অ্যাক্টিভিটি, সো লার্নিং লাইক বিহেভিয়ার ইভেন, মানে কাইন্ড অফ যেন শিখছে, নিজেই শিখছে। ওকে, রিসার্চ ফ্রম টপ ইনস্টিটিউট ইনক্লুডিং MIT শোজ ইন্টেলিজেন্স এমার্জেস ন্যাচারালি ফ্রম বায়োলজি। ইন্টেলিজেন্স যেটা কিনা কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে যথেষ্ট ডিবেট ছিল, এখানে পরিষ্কার দেখা গেছে, অবজার্ভ করা গেছে, রিসার্চে বেরিয়ে এসছে যে ন্যাচারাল একটা প্রসেসের মাধ্যমে ইন্টেলিজেন্স জেনারেট হয়েছে। ওকে, ইট ডাজ নট নিড প্রোগ্রামিং, আলাদা করে কারুর প্রোগ্রামিং করার দরকার নেই, বাইরে থেকে কারুর ওই প্রোগ্রাম করে দেওয়ার দরকার নেই, নর্মাল বায়োলজিক্যাল প্রসেসেই ইন্টেলিজেন্স তৈরি হতে পারে, এটা প্রুভ হয়ে গেছে, মানে এটা কাইন্ড অফ জানা যাচ্ছে। ওকে, দিস চেঞ্জেস হাউ উই ডিফাইন মাইন্ড। দেখো হোয়াট ব্রেন অর্গানয়েডস আর নট, ব্যাপারটা বুঝো, ব্রেন অর্গানয়েডস কিন্তু এই বিষয়গুলো করতে পারে না বা এইগুলো নয়। দেখো নট কনসাস নয়, নট সেলফ অ্যাওয়ার, একদম কনসাস নয়, সেলফ অ্যাওয়ার নয়, কোনো ইমোশন নেই, কোনো পেন নেই, কোনো সেন্স নেই। দে আর মডেলস নট বিইংস, তারা মডেলস, কিন্তু এই যে মডেলস লিভিং মডেলস বলতে পারো, কারণ মানুষের স্টেম সেল থেকে লিভিং অর্গানিজম বলতে পারো, কিন্তু লিভিং বিইং নয়। মানে একটা প্রাণী হতে গেলে, মানুষ তো দূরে থাক, বাদ দাও, অন্য কোনো প্রাণী বা জীব হতে গেলেও যে সেলফ অ্যাওয়ারনেস বলো বা নিজস্ব একটা পেন যে অনুভূতি, যে পেনের যে অনুভূতি, যে সেন্স, সেইগুলো নেই, কারণ ব্রেনের একটা ছোট্ট পার্ট বলতে পারো, কমপ্লিট ব্রেন তো নয়, ব্রেনের একটি ছোট্ট পার্ট, তো সেই পার্ট ডেভেলপ করা সম্ভব হয়েছে স্টেম সেল থেকে। এবং বাট দে রেজ এ সিরিয়াস কোশ্চেন, ইফ লার্নিং এক্সিস্টস উইদাউট কনসাসনেস, হোয়ার ডাজ কনসাসনেস বিগিন। ইভেন কনসাসনেস কোথা থেকে এসছে সেটা নিয়েও প্রশ্ন এসে গেছে, কারণ এই লার্নিং মানে এই ছোটো ছোটো যে অর্গানয়েডস, ব্রেন অর্গানয়েডস, এরা কিন্তু শিখতে পারছে,
মানে এদের মধ্যে শেখার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু এই বিষয়গুলো নেই, কনসাসনেস নেই, সেলফ অ্যাওয়ারনেস নেই, ইমোশন নেই, পেন নেই। তাহলে এখানে এই প্রশ্নটা আসছে যে তার মানে কনসাসনেস ছাড়াই যদি শেখার ক্যাপাবিলিটি এসে যায়, লার্নিং ক্যাপাবিলিটি এসে যায়, তাহলে কনসাসনেস কোথা থেকে আসছে? নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ওকে, যাই হোক, এইটা কি জন্য কাজে লাগছে এটাও বোঝে। দেখো, হোয়াই ব্রেন অর্গানয়েডস আর রেভলিউশনারি। দেখো, দে অ্যালাউ আস টু স্টাডি অ্যালজাইমার্স অ্যান্ড পার্কিনসন্স। অ্যালজাইমার্স অ্যান্ড পার্কিনসন্স খুব ভয়ঙ্কর দুটো রোগ, নিশ্চয়ই তোমরা জানো। সেইগুলোকে স্টাডি করার ক্ষেত্রেও ভীষণভাবে হেল্পফুল হচ্ছে এই ব্রেন অর্গানয়েডসের মাধ্যমে। টেস্ট ড্রাগস উইদাউট হিউম্যানস। মানুষের ওপর নিশ্চয়ই জানো ড্রাগস ডিসকভারি হয় ট্রায়ালস অ্যান্ড এররের ওপর, যে টেস্ট করে করে দেখতে হয় যে কোনটায় কাজ হচ্ছে, কোনটায় কাজ হচ্ছে না, বা কোনটায় কাজ হলেও সাইড এফেক্ট হচ্ছে, সেটা খারাপ সাইড এফেক্ট কিনা, কতটা খারাপ সাইড এফেক্ট, এই সমস্ত ব্যাপারগুলো আছে, ট্রায়ালস অ্যান্ড এরর। তো সেই বিষয়টা লিভিং কোনো মানুষের ওপর না করে এই এই অর্গানয়েডসের ওপর করলে কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, ওকে, বা কোনো প্রাণীর ক্ষতি হচ্ছে না বলতে পারো, কিন্তু তাও ওই ড্রাগ টেস্ট করা সম্ভব হচ্ছে। ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে হিউজ ব্রেক থ্রু এসছে বলতে পারো। আন্ডারস্ট্যান্ড হোয়াই ইন্টেলিজেন্স এমার্জেস। একদম ইন্টেলিজেন্স কী জন্য তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, সেটা নিয়েও আরও ইনডেপথ ইনসাইট পাওয়া যাচ্ছে। ব্রিজ বায়োলজি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভীষণ ইম্পর্টেন্ট। নিউরোলিঙ্ক বলে যে কোম্পানি, এবং এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি আছে যারা এই কম্পিউটারের সাথে মানুষের ব্রেনের একটা কানেকশান তৈরি করার চেষ্টা করছে। সেই রিলেটেড যে নেক্সট জেন লেভেলের যে টেকনোলজি খুব শীঘ্রই আসতে চলেছে, সেখানেও ভীষণভাবে ইউজফুল হচ্ছে এই ব্রেন অর্গানয়েড, এবং এটা ওই বলতে পারো বায়োলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করে দিয়েছে। দিস ইজ নট মেডিকেল সায়েন্স অনলি, দিস ইজ ফিলোসফি মিটিং বায়োলজি। আফটার ক্লাস 12, দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেরিয়ার পাথ ফর ফিউশন এনার্জি। যদি ফিউশন এনার্জি রিলেটেড কেরিয়ার পাথে কেউ যেতে চায়, তোমরা যদি কেউ যেতে চাও যে ফিউশন টেকনোলজি নিয়েই আমি ইন ফিউচারে কেরিয়ার করতে চাই, তাহলে দেখো এই কোর্সগুলো তোমরা চুজ করতে পারো। বেস্ট পাথ কি না, পিসিএম স্টুডেন্টদের জন্য তোমরা বিটেক চুজ করতে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং মেটেরিয়াল সায়েন্স। এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা বিটেক করতে পারো, অথবা তোমরা যদি জেনারেল ফিজিক্স নিয়ে পড়াশুনো করো, সোজা কথায় বিএসসি ইন ফিজিক্স, এটা নিয়ে যদি পড়াশুনো করো ইন ডেপথে। এবং আমি তোমাদের বলবো তোমরা দেখো যে তোমরা কোনটায় বেশি ইন্টারেস্টেড। যদি মনে হয় যে না রিসার্চ রিলেটেড ফিল্ডেই আমার বেশি ইন্টারেস্ট আছে, আমি ইন ডেপথে ফিজিক্সের নলেজ নিতে চাই, ফিজিক্সের ওভারঅল সাবজেক্টের প্রতি আমার হিউজ ভালোবাসা আছে, তাহলে বলবো অবশ্যই বিএসসি ইন ফিজিক্স নিয়ে এগো। আর যদি মনে হয় যে না আমি হাতে কলমে কাজ করা এবং তৈরি করা, নতুন কিছু তৈরি করা, যে টেকনোলজিস আসছে সেই টেকনোলজিগুলো সম্পর্কেও জানতে চাই, ফিজিক্সের মাধ্যমে যে টেকনোলজিসগুলো নতুন আসছে, আরও যেগুলো আসতে চলেছে সেই নিয়ে ডাইরেক্ট আমি শিখতে চাই, সেই বিষয়ে আমি ইন্টারেস্টেড বেশি, তাহলে বিটেকের পাথ তোমার জন্য বেস্ট হবে। এবং তারপরে অবশ্যই হায়ার স্টাডিজ করতে হবে, এমটেক অথবা এমএসসি, দেন পিএইচডি করতে হবে। দেখো এগুলো হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, এখনও হিউজ রিসার্চ ওয়ার্ক বাকি আছে। প্লাস ওই তুমি যদি এই রিলেটেড ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যেতে চাও না, সেক্ষেত্রেও কিন্তু ডক্টরেট যদি থাকে তাহলে অনেক এক্সট্রা ফেসিলিটি পাবে, এক্সট্রা একটা এক্সপোজার পাবে। তো অবশ্যই পিএইচডি করতে পারো ফিউশন, প্লাজমা অথবা এনার্জি সিস্টেমস, এই টাইপের কোনো ফিল্ড নিয়ে। ফিউচার রোল, কী টাইপের জব রোল তোমরা অপ্ট করতে পারো, দেখো ফিউশন রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ার হতে পারো, প্লাজমা ফিজিসিস্ট হতে পারো, অ্যাডভান্সড এনার্জি সায়েন্টিস্ট হতে পারো। এবং মাথায় রাখবে, এটা আজকে তোমরা এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই টাইপের জব রোল তো মানে দেখাই যায় না, বা অসম্ভব একটা ব্যাপার, বা এটা আনরিয়েলিস্টিক মনে হতে পারে, এরকমও মনে হতে পারে, আমি জানি। কিন্তু মাথায় রাখবে ফিউচার এমন একটা জিনিস না, এবং যে হারে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, শুধু এই কম্পিউটার সায়েন্স, শুধু ওই এআই নির্ভর যদি কেরিয়ার করতে চাও, তাহলে সেখানে যেমন হিউজ একটা কম্পিটিশানের মধ্যে তোমাদের শুধু পড়তে হবে তা নয়, মাথায় রাখবে সেখানে কিন্তু ফিল্ড সবচেয়ে তাড়াতাড়ি ন্যারো হয়ে যাবে, কারণ সেখানে কমপ্লিটলি আমি বলবো ওই এআই এর ডোমিনেশন চলে আসবে। কিন্তু এই যে ফিল্ডগুলো না, এই যে ফিল্ডটা, এছাড়াও এই টাইপের আরও বেশ কিছু প্র্যাকটিক্যাল ফিল্ড আছে, সেই সমস্ত ফিল্ডগুলোই কিন্তু ইন ফিউচার সাস্টেন করবে। এবং এই সমস্ত লেভেলে এই টাইপের জব রোলের জন্যে তোমাকে অবশ্যই নিজের ডোমেনে স্ট্রং একটা দখল থাকতে হবে। সো যদি ফিজিক্স ভালোবাসো, যদি পিওর সায়েন্স ভীষণ পছন্দের হয়, এবং ওই যদি নতুন মানে এআই এর বাইরে গিয়ে কিছু ভাবতে চাও, এবং ওই রাতারাতি হিউজ টাকা ইনকাম করার স্বপ্ন দেখে যে একটা বিটেক কোর্স করবো আর একটা হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবো, এই টাইপের স্বপ্ন, এই টাইপের আমি বলবো কাইন্ড অফ এটা অনেকটা গ্রিডি একটা স্বপ্ন, যে শুধু অর্থের লোভের জন্য যেন কেরিয়ার করছো,
সেইটা না করে যদি শেখার জন্যও শিখতে চাও, যদি ভালোবাসো সাবজেক্টকে, সায়েন্সকে যদি ভালোবাসো, নতুন কোনো ডিসকভারি করার ইচ্ছে যদি অদম্য থাকে, তাহলে আমি বলবো এই টাইপের কেরিয়ার পাথ চুজ করো। কারণ ইন ফিউচারে তোমাদের কিন্তু হিউজলি পে অফ করবে, এবং এর মাধ্যমে না এই সমস্ত রিসার্চ ফিল্ডে বা এই সমস্ত ইনোভেটিভ ফিল্ডে, এই সমস্ত গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজিক্যাল ফিল্ডে কাজ করে যে জব স্যাটিসফ্যাকশন পাবে, সেটা কোনো অঙ্কের স্যালারি কিন্তু সেই জব স্যাটিসফ্যাকশন দিতে পারে না। ওকে, যাই হোক, আমি আশা করি তোমরা যারা সত্যিকারের মানে সায়েন্সের স্টুডেন্ট, যারা সত্যি মানে ফিজিক্সের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা বুঝবে আমি কি বলতে চাইছি। ওকে, যাই হোক, এবার ব্রেন অর্গানয়েডস নিয়ে যদি তোমরা বা ওই ফিল্ডে, ওই টাইপের ফিল্ডে গিয়ে যদি তোমরা ফিউচার করতে চাও, তাহলে তোমাদের যে রুটসগুলো হবে, দেখো পিসিবি রুট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাদের আছে তাদের জন্য বিএসসি বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্সেস যে কোনো একটা নিতে পারো। বিএসসি বায়োটেকনোলজি শুধু নয়, বিএসসি বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি, অথবা বিএসসি ইন ওই বায়োলজি লাইফ সায়েন্স এই টাইপের যদি কোনো সাবজেক্ট পাও। দেন এমএসসি ইন নিউরো সায়েন্স অর বায়োটেকনোলজি করতে পারো, এমএসসি ইন বায়োটেকনোলজি। দেন পিএইচডি করতে পারো নিউরোবায়োলজি, রিজেনারেটিভ মেডিসিন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে। দেন তোমরা এই ব্রেন অর্গানয়েড বা এই টাইপের আরও যে সমস্ত রিসার্চ ফিল্ড আছে, মাথায় রাখবে এই বায়োটেকনোলজি ইন ফিউচারে এই টাইপের আরও রেভলিউশনারি ডিসকভারির সঙ্গে জড়িয়ে আছে, এবং অনেকগুলো রিসার্চ ফিল্ডের অপশান কিন্তু খুলে দিয়েছে। তো অবশ্যই এই বায়োটেকনোলজির পাথ যদি তোমরা ফলো করতে পারো, বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি, তারা কিন্তু আরও ওয়াইডার কেরিয়ার অপশান পাবে। ওকে, যাই হোক, এটা হচ্ছে পিসিবি স্টুডেন্টদের জন্য। আর যারা পিসিএম স্টুডেন্ট, এবং অবশ্যই কিছু কিছু কলেজে শুধু পিসিএম নয়, তার সাথে সাথে বায়োলজিটাও থাকতে হবে, সোজা কথায় পিসিএমবি স্টুডেন্টদের জন্য এই রুটগুলো খোলা থাকে। দেখো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোর্স কিন্তু অলরেডি বেশ কিছু কলেজ অফার করে, আমি জানি। দেন কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো। আমি জানি না কোনো ব্যাচেলার ডিগ্রি কোর্স আছে কিনা কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে, যদি নাও থাকে তাহলে গ্র্যাজুয়েশন লেভেলে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের কোনো কোর্স করে দেন এমএসসি করার সময় কম্পিউটেশনাল বায়োলজি এই টাইপের কোর্স তোমরা অপ্ট করতে পারো, এবং তার সাথে সাথে এআই প্লাস নিউরো সায়েন্স রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আসতে পারো, মানে পিএইচডি করে। ইন ফিউচার যে রোলগুলো তোমাদের হতে পারে, দেখো নিউরো সায়েন্টিস্ট হতে পারো, ব্রেন কম্পিউটার ইন্টারফেস রিসার্চার হতে পারো, রিজেনারেটিভ মেডিসিন সায়েন্টিস্ট হতে পারো। ওকে, The one truth students must understand: short-term jobs change, কিন্তু সিভিলাইজেশন লেভেল ফিল্ডস লাস্ট ডিকেডস। এই যে ফিল্ডগুলো, ফিউশন টেকনোলজি বা ওই ব্রেন অর্গানয়েডসের যে ফিল্ড, এই টাইপের যে ফিল্ডগুলো, এইগুলো কিন্তু সিভিলাইজেশন লেভেলটাকে চেঞ্জ করার ফিল্ড, এবং এগুলো কিন্তু ডিকেডস ধরে লাস্ট করবে। মানে সোজা কথায় তুমি যে নলেজ নেবে, সেই একই নলেজ ইউজ করে তুমি দীর্ঘদিন কাজ চালাতে পারবে, সহজ কথা, এবং তার ওপরেই রিসার্চ করে যেতে পারো, বা সেই টেকনোলজি শিখে এই একটা টেকনোলজি নিয়েই অনেক দিন ধরে কাজ করতে পারবে। অনেক স্টেবল ফিল্ড এগুলো। ফিউশন অ্যান্ড ব্রেন সায়েন্স আর নট কুইক মানি ফিল্ডস। এগুলো কোনো ওই রাতারাতি তোমাকে বিশাল বড় লোক করে দেবে, একটা হিউজ কোটি টাকার মানে স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে এই গ্র্যাজুয়েশন করার পর, তা নয়। কিন্তু এগুলো লিগ্যাসি ফিল্ড, মানে এটা নিয়ে তুমি একটা সাস্টেনেবল কেরিয়ার ইন ফিউচার পেয়ে যেতে পারো যদি সেই টাইপের ডেপথ অর্জন করো। ওকে, দোজ হু এন্টার আর্লি রাইট টেক্সট বুক বিল্ড নেশনস ডিফাইন দ্য ফিউচার। একদম। সো অবশ্যই যদি ওই মাসকে না ফলো করে নিজেই আলাদা ট্রেন্ড সেট করতে চাও, তাহলে যে টাইপের কেরিয়ার বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে, তার মধ্যে অন্যতম সেরা দুটি ফিল্ড নিয়ে আমি আজকের আলোচনা করলাম। যাই হোক, যদি পার্টিকুলার এই ফিল্ডগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা কোনো কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বা কোনো কলেজ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বা তুমি তোমার জন্য কোন কোর্সটা সেরা হতে পারে, এই বিষয়ে আমার থেকে কোনো পরামর্শ চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।